ওকে, নেট কানেকশনের জন্য অসুবিধা হচ্ছিল, আমরা আবার ফিরে আসলাম। আমরা এখন লিশম্যানিয়া গ্রুপ দিয়ে যে সমস্ত ডিজিজগুলো হচ্ছে, তাতে এক নাম্বার যেটা আমাদের দেশে প্রিভ্যালেন্ট সেটা হচ্ছে কালাজ্বর, বা এটার নাম হচ্ছে ভিসেরাল লিশমেনিয়াসিস, সংক্ষেপে আমরা ভিএল বলি। এছাড়া আরো কয়েকটি হয়, যেমন মিউকোকিউটেনাস লিশমেনিয়াসিস, এটার আরেক নাম হচ্ছে স্পান্ডিয়া। আর অর্থোপনোটিক কিউটেনাস লিশমেনিয়াসিস, এটার আরেক নাম হচ্ছে ওরিয়েন্টাল সোর, জুনোটিক কিউটেনাস লিশমেনিয়াসিস, পোস্ট কালাজার, ডার্মাল লিশমেনিয়াসিস। আমরা যদি ভিসেরাল লিশমেনিয়াসিসের কথা বলি, তাহলে এটা একটা গ্লোবাল প্রবলেম। তবে এর প্রতি 10টা কেসের মধ্যে 9টা কেসে, অর্থাৎ 90% শুধুমাত্র 4টা দেশে, পৃথিবীর 90% কেস শুধুমাত্র 4টা দেশে হয়ে থাকে, যেমন বাংলাদেশ, ব্রাজিল, ইন্ডিয়া এবং সুদান। Cutaneous leishmaniasis occurs in dry, semi-desert rural area of Central Asia, Middle East, North and West Africa, and highlands of Ethiopia and Kenya. এগুলো হচ্ছে কিউটেনাস লিশমেনিয়াসিসের জন্য এইসব দেশে এগুলো বেশি হয়ে থাকে। মিউকোকিউটেনাস লিশমেনিয়াসিস is common in Brazil, Bolivia and Peru. লিশমেনিয়াসিস is endemic in 88 countries globally. পৃথিবীর 88টা দেশে এন্ডেমিক আকারে লিশমেনিয়াসিসটা প্রিভ্যালেন্ট আছে। এটুকু আমরা এখান থেকে মনে রাখতে পারি। আর কালাজ্বর is common in plains of Ganges and Brahmaputra, Assam, Bengal, Bihar, Uttar Pradesh. In Bangladesh, it is occurring in Sirazganj. সিরাজগঞ্জের একটা উপজেলা এটা এন্ডেমিক আকারে আছে। রাজশাহীর গোদাগাড়ির একটা অংশ এটা আছে। ময়মনসিংহের একটা উপজেলায় এটা প্রিভ্যালেন্ট আছে। সুতরাং সিরাজগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ and at the foot of hilly areas of the country, এইসব জায়গায় এখনো এই কালাজ্বরের অস্তিত্ব আছে। আমরা কালাজ্বরটাকে নির্মূল করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এটা কাজ করছি। এজেন্ট হচ্ছে 3টা এজেন্ট আছে, তার মধ্যে লিশমেনিয়া ডোনোভানে, ইট ইজ রেসপন্সিবল ফর ভিসেরাল লিশমেনিয়াসিস বা কালাজ্বর। লিশমেনিয়া ট্রফিকা ইজ রেসপন্সিবল ফর কিউটেনাস লিশমেনিয়াসিস or oriental sore. Leishmania brasiliensis, it is responsible for mucocutaneous leishmaniasis. এজেন্ট সম্পর্কে আমরা একটু সংক্ষেপে ধারণা রাখতে পারি। এটা একটা ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস। এটা the agent completes its life cycle in vertebrate host, that means in man, in the amastigate form, যেটাকে আমরা বলি লিশমেনিয়া বডিজ, and in insect, that means in sandfly, এটা আমরা ফ্লাচিলেটেড ফর্মে পাই, যেটাকে আমরা বলি প্রোম্যাস্টিগোট ফর্ম। তাহলে হিউম্যান বিং থেকে আমরা যদি এই এজেন্টটাকে আইসোলেট করতে চাই, তাহলে আমরা এটা অ্যামাস্টিগোট ফর্মে পাবো, এবং ইনসেক্ট বা স্যান্ডফ্লাই থেকে এটা আমরা যদি আইসোলেট করি, তাহলে এটা আমরা প্রোম্যাস্টিগোট ফর্মে পাবো। রিজার্ভার অফ ইনফেকশন: dogs, jackals, fox, rodents and other mammals. In India, only human being are the reservoir. হোস্ট ফ্যাক্টর সম্পর্কে আমরা যদি আলোচনা করি, কমন ফ্যাক্টরগুলোর মধ্যে এজ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে যে কোনো এজ গ্রুপেই এই ডিজিজ হতে পারে। তবে পিক ইনসিডেন্স হচ্ছে ইয়াঙ্গার এজ গ্রুপে 5 to 9 ইয়ার্স, অর্থাৎ বাচ্চাদের মধ্যে এর প্রিভ্যালেন্সটা বেশি। এবং সেক্স চিন্তা করলে দেখা যাবে যে ফিমেলের তুলনায় দ্বিগুণভাবে মেলরা আক্রান্ত হয়, টয়েস ইন মেল দ্যান ফিমেল। পপুলেশন মুভমেন্ট ফেভার্স দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। সোশিও ইকোনমিক কন্ডিশন কনসিডার করলে দেখা যাবে ইট স্ট্রাইকস দ্য পোরেস্ট অফ দ্য পোর। অতি দরিদ্র, হতদরিদ্রের মধ্যে এটা বেশি হয়। কারণ হলো যে এই যে ভেক্টরটা স্যান্ডফ্লাই, এইটা সাধারণত স্যাঁতসেঁতে জায়গায়, মাটির ঘরে, গোয়াল ঘরে, যারা খুব দরিদ্র তারা খুব কাছাকাছি
ওই গোয়াল ঘরের পাশাপাশি অবস্থান করে এবং তারা আক্রান্ত হয় বেশি। অকুপেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে যারা ফার্মিং এ জড়িত, ফরেস্ট্রি, মাইনিং, ফিশিং পিপল মোর প্রোন টু বাইট বাই স্যান্ড ফ্লাই। কারণ স্যান্ড ফ্লাই যে সমস্ত জায়গায় থাকে, এই সমস্ত জায়গায় যাদের চলাচল বেশি হবে, যে সমস্ত অকুপেশনে তাদের কন্ট্যাক্টে আসার ইয়াটা বেশি, সুযোগটা বেশি থাকবে, তারা বেশি আক্রান্ত হবে। ইমিউনিটি অন অ্যাটাক গিভস ডিউরেবল ইমিউনিটি বাট নট লাইফ লং। এটা একটা লম্বা সময়ের জন্য দেয়, তবে আমরা লাইফ লং এটা ক্লেম করতে পারি না। এনভায়রনমেন্টের দিক দিয়ে চিন্তা করলে এটা প্লেন এরিয়ার একটা ডিজিজ। অল্টিটিউড কনফাইন টু দ্য প্লেনস, মানে তোমরা সবাই জানো যে স্যান্ড ফ্লাই কিন্তু উঠতে পারে না, যদিও এটা নাম ফ্লাই, কিন্তু এটা উঠতে পারে না, এটা হুফিং করে চলে, লাফিয়ে লাফিয়ে চলে। সুতরাং এই ডিজিজটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ। ইট ইজ আনকমন ইন অল্টিটিউড অ্যাবাভ 2000 ফিট। সিজনের ক্ষেত্রে আমরা দেখি যে পিক কেসেস অকার ইন নভেম্বর অ্যান্ড মার্চ অ্যান্ড এপ্রিল। রুরাল এরিয়াতে মোর কমন। ভেক্টর হচ্ছে স্যান্ড ফ্লাই। আর এদের মধ্যে স্পেসিসগুলো যেমন ফ্লেবোটোমাস আর্জেন্টিপিস, এই স্পেসিসটা রেসপন্সিবল ফর ভিসারাল লিশমেনিয়াসিস। Phlebotomus papataceae and Phlebotomus sargenti. These species are responsible cutaneous dermal leishmaniasis. The vectors are primarily nocturnal. That means এরা রাতের বেলায় কামড়ায়। ট্রান্সমিশন কিভাবে হবে? এটা একটা ভেক্টর ডিজিজ, পারসন টু পারসন ট্রান্সমিটেড বাই দ্য বাইট অফ দ্য ফিমেল ফ্লেবোটোমেন স্যান্ডফ্লাই। এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড 6 to 9 days, অর্থাৎ স্যান্ডফ্লাইয়ের মধ্যে এর ম্যাচুরিটি আসতে 6 থেকে 9 দিন সময় লাগে। আর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে জেনারেলি 1 to 4 months। এটা একটু লম্বা সময় হতে পারে, as early as 10 days, it may as long as to 2 years incubation period. Clinical features, classical features are fever, splenomegaly and hepatomegaly. তাহলে ফিভার কমন, প্রথমে আমি বলেছি স্প্লেনোমেগালি, তারপরে বলেছি হেপাটোমেগালি। একসাথে বলতে চাইলে আমরা বলতে পারি স্প্লেনো হেপাটোমেগালি। আমরা যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে বলি হেপাটো স্প্লেনোমেগালি, কারণ ম্যালেরিয়ার ক্ষেত্রে হেপাটিক এনলার্জমেন্টটা মেন, তার সাথে স্প্লেনিক এনলার্জমেন্ট থাকতে পারে। অনুরূপভাবে কালাজ্বরের ক্ষেত্রে স্প্লেনো হেপাটোমেগালি, স্প্লেনিক এনলার্জমেন্টটা মেন, সঙ্গে মাইল্ড হেপাটোমেগালিও থাকতে পারে। ডার্কেনিং অফ দ্য স্কিন অফ দ্য ফেস, হ্যান্ড, অ্যাবডোমেন ইজ কমন ইন ইন্ডিয়ান রিজন। ইন্ডিয়ান রিজনে এটা কমন হওয়ার কারণে এটা ইন্ডিয়াতে আমরা কালাজার নামে কিন্তু বলে থাকি, কালা আজার, জ্বর এবং বডি কালো হয়ে যায়, এই জন্য এটা কালা আজার। অ্যাটিপিক্যাল ফিচার্স ইনক্লুডস লিম্ফ্যাডেনোপ্যাথি, আনট্রিটেড কেসেস হ্যাজ হাই মর্টালিটি। এইটা হচ্ছে যে যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় তাহলে এটা কিন্তু সাকসেস রেট অনেক বেশি হাই, মৃত্যুর হার নাই বললেই চলে। কিন্তু যদি আনট্রিটেড থাকে তাহলে কিন্তু এটার ডেথ রেট খুবই বেশি, কারণ দেখা যায় যে মানে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার মৃত্যু অবধারিত হয়ে যায়। আর একটা বিষয় যেটা আমাদের মাঝে মাঝে তুমি রাস্তাঘাটও দেখতে পারো, এরকম দেখা যায় যে যেটাকে বলছি পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস। এটা কারো যদি একবার কালাজ্বর হয় এবং সেটা যদি প্রপারলি কমপ্লিট ট্রিটমেন্ট করা না হয় তাহলে দেখা যাবে যে অ্যাপারেন্টলি কালাজ্বর ভালো হয়ে গেল, কিন্তু পরবর্তী পর্যায়ে হয়তো কয়েক বছর পরে দেখা যাবে যে তার গায়ে স্পেশালি ফেসে এবং অন্যান্য জায়গায় মাল্টিপল নডিউল ফর্ম করে স্কিন উইদাউট আলসারেশন, এবং এই সমস্ত নডিউলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্যারাসাইট থাকে। এইটা কালাজ্বর পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট না করার জন্য এই পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস সৃষ্টি হতে পারে। আরেকটা হচ্ছে কিউটেনাস লিশমেনিয়াসিস, নিউমারাস নোডিউলস, এটা দেখা যাবে মেবি কনফিউজড উইথ লেপ্রোসি। তবে এটার সাথে একটা পার্থক্য হলো যে এখানে পেইনফুল আলসারেশন অ্যাট দ্য সাইট অফ এক্সপোজ টু বাইট, যেখানে বাইট হয় সে জায়গায় একটা আলসারেশনের মতো থাকবে, কিন্তু লেপ্রোসিতে এরকম কোনো ওই আলসারেশন থাকবে না। মিউকোকিউটেনাস লিশমেনিয়াসিস সিমিলার, এখানেও আলসারেশন থাকবে সিমিলার টু কিউটেনাস লিশমেনিয়াসিস, কিন্তু এটা হচ্ছে
মুখ এবং নাকের মানে মার্জিনে এটা ডেভেলপ করে, এবং এটা এই সমস্ত জায়গায় যদি নোডিউল ডেভেলপ করে মুখের চারপাশে এবং নাকের আশেপাশে, তাহলে এটা একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে, এবং এটা একটা সোশ্যাল স্টিগমা আছে যে এই ধরনের মানে সামাজিকভাবে সে বয়কট হয়ে যায়, হেয় প্রতিপন্ন হয়, একঘরে হয়ে যায়, এই প্রবলেমগুলো ফেস করতে হয়। আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিসের জন্য সবচেয়ে ভালো এবং আমরা বলি মোটামুটি কনফার্মেটরি টেস্ট যেটা, সেটা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন। স্প্লিনেও পাওয়া যায়, স্প্লিন, লিম্ফ নোড অথবা স্কিনে যে নডিউলগুলো থাকে সেখান থেকেও আমরা অ্যাসপিরেট করে এটা দেখতে পারি। তো আমরা সাধারণত বোন ম্যারো অ্যাসপিরেট করে এটা কনফার্ম করি, কারণ স্প্লিন বা লিভারে এটা অ্যাসপিরেট করা খুব রিস্ক। এখানে যে কোনো সময় একটা ব্লিডিং হয়ে মানুষ কিন্তু মারাও যেতে পারে। তো আমাদের দেশে কমন যে প্র্যাকটিস সেটা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন। এছাড়া কিছু টেস্ট আমরা করি, যেমন অ্যালডিহাইড টেস্ট খুব কমন। এটা 1 থেকে 2 ml সিরাম নিয়ে তার ভিতরে 1 থেকে 2 ড্রপ 40% ফরমালিন দিয়ে যদি আমরা কিছুক্ষণ, কয়েক মিনিট, প্রায় 5-7 মিনিট, বা এটা রেঞ্জ আছে 2 থেকে 20 মিনিট, এর মধ্যে যদি আমরা একটু নাড়াচাড়া করি, তাহলে দেখা যাবে যে ভিতরে মিল্ক অপাসিটি, জেলিফিকেশন ডেভেলপ করবে আর কি। এইটা আবার একটু ঝামেলা আছে, সেটা হলো যে টেস্টটা পজিটিভ হতে কিন্তু সময় লেগে যায়, 2 to 3 months আফটার অনসেট অফ দ্য ডিজিজ। আবার নেগেটিভ হতেও সময় লাগে, নেগেটিভ হতেও মোটামুটি ভালো হয়ে যাওয়ার পরেও আফটার 6 months অফ দ্য কিওর এটা কিন্তু নেগেটিভ হতে সময় লাগবে। তবে এটা সার্ভেলেন্স হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা ডায়াগনোসিসের জন্য এটা খুব বেশি উপকারী নয়। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর কালাজ্বর ইন এ সিমটোম্যাটিক কেস, তাহলে আমরা দেখতে পাবো হিস্ট্রি অফ ফিভার ফর মোর দ্যান 2 weeks, একটা রিসাইডিং অর ট্রাভেলিং ইন এন্ডেমিক এরিয়া, তার হিস্ট্রি থাকবে যে সে কোনো, যেমন আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তো রাজশাহীর ওই বিশেষ জায়গা আন্দারকোটা নামে একটা জায়গা আছে, সেখানে মিশনারি আছে। তো তারা যদি পেশেন্ট নিয়ে আসে, জ্বরের পেশেন্ট, তাহলে কিন্তু প্রথমে আমরা সাসপেক্ট করি যে ইট মে বি এ কেস অফ কালাজ্বর, এবং তখন আমরা এটা টেস্ট করার জন্য বলি। এরকমভাবে সিরাজগঞ্জ এবং ময়মনসিংহে ওই বিশেষ স্পেসিফিক জায়গা থেকে যদি রুগী আসে, তাহলে আমরা সাসপেক্ট করি। তাহলে এখানে হচ্ছে এটা একটা ফ্যাক্টর। এনি অফ দ্য ফলোয়িং সিমটমস অ্যান্ড সাইন্স, যেমন স্প্লেনোমেগালি আমরা আছে কিনা দেখব। ওয়েট লস, এখানে বলা হয় যে ওয়েট লস ইন স্পাইট অফ নর্মাল অ্যাপেটাইট। এখানে দেখা যায় যে অন্যান্য ডিজিজের ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, কিন্তু কালাজ্বরের ক্ষেত্রে দেখা গেছে যে সে ওয়েট লস করছে কিন্তু অ্যাপেটাইট তার নর্মাল আছে, অ্যানিমিয়া ডেভেলপ করে। এবং আরেকটা জিনিস আমরা এখানে যেটা করি সেটা হলো RK39 টেস্ট। এটা আমরা পজিটিভ যদি পাই, এটা একটা স্ক্রিনিং টেস্ট, এটা পেলে আমরা এটাকে সন্দেহ করতে পারি বা কালাজ্বর হিসেবে প্রফেশনালি ডায়াগনোসিস করতে পারি। আর পোস্ট কালাজাল ডার্মাল লিশমেনিয়াসিসের ক্ষেত্রে আমরা কি ধরনের ফিচার পেতে পারি? একটা হলো যে তার হিস্ট্রি থাকবে, ওই সমস্ত জায়গায় অবস্থান করছে অথবা সেখানে ট্রাভেল করেছে। আর একটা হচ্ছে যে কালাজার হয়েছিল এবং তার এটা ট্রিটমেন্ট করেছে। আর স্কিন লেশন উইদাউট লস অফ সেন্সেশন, কারণ লেপ্রোসিতে যদি স্কিন লেশন থাকে, অ্যাপোডার্মিক এরিয়া যদি আমরা পাই, তাহলে কিন্তু এখানে লস অফ সেন্সেশন থাকে, কিন্তু কালাজ্বরে এরকম যদি পাই তাহলে সেখানে লস অফ সেন্সেশন থাকবে না। সুতরাং এটা একটা ডিমার্কেটিং পয়েন্ট লেপ্রোসির সাথে। এটা ম্যাকুলার হতে পারে, প্যাকুলার হতে পারে, নোডুলার হতে পারে, অথবা মিক্সড হতে পারে। এক্সক্লুশন অফ আদার স্কিন ডিজিজ যেমন লেপ্রোসি, ভিটিলিগো, সোরিয়াসিস, রিংওয়ার্ম, এগুলো থেকে আমরা এক্সক্লুড করব। আর RK39 পজিটিভ পেতে পারি আমরা, অথবা PCR পজিটিভ হতে পারে, স্লিট স্কিন স্মিয়ার পজিটিভ হতে পারে। এগুলো ফিচার পেলে আমরা পোস্ট কালাজাল ডার্মাল লিশমেনিয়াসিস ডায়াগনোসিস করব। পোস্ট কালাজাল ডার্মাল লিশমেনিয়াসিস ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে তাহলে লেপ্রোসি, ভিটিলিগো, সোরিয়াসিস, রিংওয়ার্ম, এগুলো থেকে আমরা এগুলোকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের আওতায় নিয়ে এগুলো থেকে আমাদেরকে আলাদা করতে হবে যে এটা পোস্ট কালাজাল ডার্মাল লিশমেনিয়াসিস। কিছু অ্যালাইডা টেস্ট করতে পারি আমরা, লিশম্যানিন টেস্ট করতে পারি। ইট ইজ বেসড অন স্কিন রিয়াকশন, ইট ইজ নট a specific test. It has a valuable tool for diagnosing
ইমিউন ফ্রম নন ইমিউন সাবজেক্টস। কোনো ভ্যাকসিন নেই। কন্ট্রোল মেজার্সের মধ্যে কন্ট্রোল অফ রিজার্ভার, যেমন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কেস ডিটেকশন বাই হাউস টু হাউস ভিজিট অ্যান্ড মাস সার্ভে ইন এন্ডেমিক এরিয়াজ ফর আর্লি ডিটেকশন অফ কেসেস ফর ট্রিটমেন্ট। আমরা কিন্তু স্ক্রিনিং টেস্ট RK39 এটা ব্যবহার করে হাউস টু হাউস ভিজিট করার সময় এটা ফিল্ডে গিয়ে আমরা এই টেস্ট অ্যাপ্লাই করে আমরা স্ক্রিনিং করতে পারি এবং প্রবাবল কেসগুলোকে আমরা আইসোলেট করে তাদের ডায়াগনোসিস কনফার্ম করে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে পারি। আমরা যত আর্লি ট্রিটমেন্ট শুরু করতে পারবো পেশেন্টের জন্য তত মঙ্গল। এখন আমরা ট্রিটমেন্ট কিভাবে দেব? কালাজ্বরের ট্রিটমেন্টগুলোকে কতগুলো স্টেপে ভাগ করা হয়েছে। যেমন আমরা যেটা প্রথমে আর্লি ডায়াগনোসিস করি উইদাউট কমপ্লিকেশন, এটাকে আমরা বলছি প্রাইমারি কালাজ্বর। প্রাইমারি কালা আগে আমাদের যে ট্রিটমেন্ট ছিল আমাদের সময় সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কালাজ্বর কন্ট্রোল প্রোগ্রামের আওতায় ফার্স্ট লাইন মানে ড্রাগ অফ চয়েস হচ্ছে লাইসোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। অল্টারনেটিভ ফার্স্ট লাইন ড্রাগ মানে লাইসোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি যদি অ্যাভেলেবল না হয় বা দেওয়া না যায় তাহলে তার অল্টারনেটিভ ড্রাগ হচ্ছে মেল্টিফোসিন, প্যারামোমাইসিন। এছাড়া কিছু কম্বিনেশনও দেওয়া হয়, যেমন মেল্টিফোসিনের সঙ্গে প্যারামোমাইসিন, এটা ফার্স্ট চয়েস যদি আমরা কম্বিনেশন দিতে চাই। নেক্সট চয়েসগুলো হচ্ছে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি প্লাস মেল্টিফোসিন অথবা লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি প্লাস প্যারামোমাইসিন। তাহলে প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, আর নেক্সট অপশন হচ্ছে মেল্টিফোসিন, প্যারামোমাইসিন। আর এগুলোর কম্বিনেশন করা যায়, যেমন মেল্টিফোসিনের সাথে প্যারামোমাইসিন, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি এর সাথে মেল্টিফোসিন, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি এর সাথে প্যারামোমাইসিন। সেকেন্ড লাইন ড্রাগ, when first line drug are not available or not tolerated, যদি আমরা ফার্স্ট লাইন ড্রাগ কোনোভাবে ব্যবহার করতে না পারি কোনো কারণে, তাহলে সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি ডিঅক্সিকোলেট। আর সেকেন্ড লাইনের সেকেন্ড চয়েস হচ্ছে সোডিয়াম স্টিভোগ্লুকোনেট, যেটা একসময় আমরা এটাই ফার্স্ট লাইন এবং প্রথম একমাত্র ড্রাগ হিসাবে এটা ব্যবহার করতাম, কিন্তু এটা খুব পয়জনাস সাবস্টেন্স, ওর গায়ে পয়জন লেখা থাকে। এটা আমরা অন্য কোনো অপশন না থাকার কারণে আমাদের সময় এই ড্রাগটাই আমরা ইউজ করতাম, কিন্তু এখন এই ড্রাগটা সেকেন্ড লাইনের সেকেন্ড অপশনে চলে আসে, অর্থাৎ এটা আমরা সহজে ব্যবহার করি না, অনন্যপায় হয়ে ব্যবহার করে থাকি। এখন একটু সামান্য ধারণা রাখতে হবে যে আমরা ফার্স্ট লাইনের যে ফার্স্ট চয়েস যে ড্রাগটা লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এটা আমরা কিভাবে দিই, জাস্ট অল্প একটু মনে রাখলে হবে যে এটা একটা সিঙ্গেল আইভি ইনফিউশন দিতে হবে একটা ডোজ অফ 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ফর এ পিরিয়ড নট লেস দ্যান 2 আওয়ার্স। তাহলে এইটা হিসাব করে নিতে হবে ডোজটা যে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসাবে কতটুকু আসে, সেইটা আইভি ইনফিউশন দিতে হবে এবং খুব স্লোলি 2 ঘন্টা সময় ধরে এটা দিতে হবে। ইন স্পেশাল সিচুয়েশন লাইক চিলড্রেন লেস দ্যান 5 ইয়ার্স, তারপরে ইন প্রেগনেন্সি, তারপরে যদি কো ইনফেকশন থাকে উইথ HIV অর এইডস, তাহলে ডোজটা হাফ হয়ে যাবে 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, অথবা আমরা এটা ডোজটা কমাই দিলাম এবং অল্টারনেটিভ ডেজ ফর 3 ডেজ, ডোজ কমা দিয়ে আমরা একদিন পর পর 3 দিনে এটা ব্যবহার করব। ওটা ছিল সিঙ্গেল ডোজ, কিন্তু এখানে ডোজটা কমায় দিয়ে একদিন গ্যাপ দিয়ে 3টা ডোজ দিতে হবে, মানে পেশেন্টের যেন অ্যাডাপ্টেশন হয় সেই জন্য। আর মিল্টেফোসিনটা আমরা ক্যাপসুল ফর্মে পাই, এটা ওরালি দিয়ে থাকে। এইটা ক্যাপসুলটা পাওয়া যায় 50 মিলিগ্রামের একটা ক্যাপসুল, এইটা একটা ক্যাপসুল দিনে 2 বার, অর্থাৎ 100 মিলিগ্রাম ডেইলি ফর 28 ডেজ। তাহলে আমরা যদি মিল্টিফোসিন এটা ওরালি ব্যবহার করতে চাই তাহলে এটা আমরা কি করব, একটা ক্যাপসুল দিনে 2 বার 28 দিন দেব। আর যাদের বয়স 12 বছরের নিচে অথবা যাদের ওজন 25 কেজির কম, তাদের ডোজটা শুড বি কমপ্লিটেড উইদিন 35 ডেজ। এটা একটু গ্যাপ দিয়ে দিয়ে ডোজটা আমাদের 35 ডেজের মধ্যেই কমপ্লিট করতে হবে, কিন্তু ওই যে বললাম যে যাদের বয়স 12 বছরের নিচে অথবা ওজন 25 কেজির কম, তাদের হাফ ডোজ দিতে হবে। অর্থাৎ আমরা অ্যাডাল্টে 100 মিলিগ্রাম দিচ্ছিলাম,
আচ্ছা, নেটের জন্য আবার প্রবলেম হলো। তো আমরা আচ্ছা, ওইটা কোথায় গেল? স্ক্রিনটা কোথায় গেল? শুভ্র, চলে গেছে। হ্যাঁ, রিটার্ন টু মিটিং বলি, লিভ তো আছে কিন্তু আমার ইয়েটা কই, পাওয়ার পয়েন্টটা কই? আসছে? share screen. আমরা আবার ফিরে আসছি। নেট খুব ডিস্টার্ব দিচ্ছে। আমার মনে হয় আমরা আবার এখন সবাই শুনতে পাচ্ছি, আশা করি। আচ্ছা, মিল্টিফুশিনের ব্যাপার কথা নিয়ে আলোচনা হচ্ছিল। এটা একটা ওরাল ড্রাগ, একটা ডোজ আলাপ করছিলাম। কন্ট্রাইন্ডিকেশন অফ মিল্টিফুশিন, আমরা কোথায় মিল্টিফুশিন ব্যবহার করতে পারবো না? ইন কেস অফ প্রেগনেন্সি, ম্যারেজ, ডিজায়ারিং চাইল্ড, যে সমস্ত বিবাহিত দম্পতি তারা বাচ্চা নিবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তারাও এটা ব্যবহার করবে না। ব্রেস্ট ফিডিং উইমেন, চিলড্রেন লেস দ্যান 2 ইয়ার্স, তাহলে ছোট বাচ্চাদের জন্য এটা কন্ট্রাগেটেড বিধায় বাচ্চাদের সাথে সম্পর্কিত এরকম স্টেজগুলো আমরা অ্যাভয়েড করবো। প্রেগনেন্সি, তারপরে যারা ডিজায়ার করছে বাচ্চা নিবে, অথবা ব্রেস্ট ফেড উইমেন এবং চিলড্রেন লেস দ্যান 2 ইয়ার্স, এদের ক্ষেত্রে আমরা মিল্টিফুশিন ব্যবহার করবো না। প্যারামোমাইসিন 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, এটা ডিপ আইএম ইন্ট্রামাস্কুলার দিতে হবে ওয়ান্স এ ডে ফর 21 ডেজ। এটা খুব পেইনফুল, এটা 21 দিন ধরে একটা ইনজেকশন নেওয়া, এটা খুব কষ্টদায়ক আর কি। তারপরে এটা একটা অল্টারনেটিভ অপশন। কম্বাইন্ড থেরাপিগুলো যেগুলো আমরা আগে বললাম, যে ওই যে কম্বিনেশনগুলো, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এত ডোজ তোমাদের অত ডিটেলস জানার দরকার নেই। সেকেন্ড লাইন ট্রিটমেন্টের মধ্যে অ্যাম্ফোটেরিসিন বি ডিঅক্সিকুলেট, এটাও আইভি দিতে হয় 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডেইলি অর অল্টারনেটিভ ডে আইভি ইনফিউশন ইন 5% ডেক্সট্রোজ সলিউশন 500 ml, অর্থাৎ 500 ml অ্যাকুয়াতে, ডেক্সট্রোজেন অ্যাকুয়াতে আমরা এটা ওই হিসাব করে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট যতটুকু আসে সেটা দিয়ে আমরা এটা ইনফিউশন করব ফর 15 ডোজেস আফটার হাইপার সেন্সিটিভিটি টেস্ট। এটা হাইপার সেন্সিটিভিটি টেস্ট করে নিয়ে এটা 15টা ডোজ দিতে হবে। খুব স্লোলি দিতে হয়, এটা দিতে হবে 4 to 6 আওয়ার্স। এই যে 500 ml আইভি ইনফিউশনের এটা সময় লাগাতে হবে 4 to 6 আওয়ার্স। সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, যেটা আগে ব্যবহার করতাম, সেটা হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডেইলি ডিপ আইএম ফর 30 days। বেটার নট টু গিভ আইভি টু অ্যাভয়েড কার্ডিওভাস্কুলার রিয়াকশন। এটা আইভিও দেওয়া যায়, কিন্তু এখানে একটা ভয়ঙ্কর রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে, কার্ডিয়াক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা আইএম ডিপ আইএম, আবার আইএম দিলে আবার খুবই এটা কষ্টদায়ক। দুই দিকেই প্রবলেম আর কি। ট্রিটমেন্ট অফ পোস্ট কালাজার ডার্মাল লিশমেনিয়াসিস, সেটার ক্ষেত্রে আবার আমরা এই অপশনগুলো দিতে পারি। একটা হলো ফার্স্ট লাইনে মিল্টিফুশিন 100 মিলিগ্রাম ডেইলি ইন ডিভাইডেড ডোজেস, 2 ডিভাইডেড ডোজেস, দ্যাট মিনস ক্যাপসুল তো হচ্ছে 50 মিলিগ্রাম, সেটা সকালে একটা রাত্রে একটা দিলে 100 মিলিগ্রাম হলো, ফর 12 উইকস। 12 উইকস মানে 3 মাস।
তাহলে পোস্ট কালাজাল ডার্মাল লিস্টিনেসের ক্ষেত্রে আমাদের এটা ডিউরেশনটা অনেক লম্বা। এই জন্য এটা আমরা যদি মিল্টিফোসিনটা যদি আমাদের কন্ট্রাইন্ডিকেটেড না হয় পেশেন্টের জন্য, তাহলে এটা বেস্ট অপশন যে আমরা এটা 3 মাস ধরে ওষুধটা দিতে পারি। চিলড্রেনের ক্ষেত্রে হাফ ডোজ। নেক্সট হচ্ছে অ্যাম্পোটেরেশন বি ডিঅক্সিকোলেট। এটাও আমরা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডেইলি অথবা অল্টারনেটিভ ডেতে আইভি ইনফিউশন দেবো। ওই যে 500 ml ডেক্সট্রোজেন অ্যাকোয়াতে এটা 6টা সাইকেল দিতে হবে। প্রতি সাইকেলের 2 সাইকেলের মধ্যে গ্যাপ থাকতে হবে 10 ডেজ। আর সোডিয়াম স্টিবিগ্লুকোনেট 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, এটা ডিপ আইএম দেবো ফর 20 ডেজ পার সাইকেল উইথ এ টোটাল 6 সাইকেল। মানে এক সাইকেলে আমরা 20টা করে ইনজেকশন দিব, তারপরে 10 দিন গ্যাপ দেবো, আবার 20 দিনের ইনজেকশন দেবো, আবার 10 দিন গ্যাপ দেবো। এইভাবে 6টা সাইকেল আমাদের দিতে হবে। খুবই কষ্টদায়ক। ট্রিটমেন্ট অফ কিউটেনাস লিশমেনিয়াসিস, যেখানে সোডিয়াম স্টিবিগ্লুকোনেট দেওয়া হয়, এটা 20 ডেজ। মেল্টিফোসিন এটা 100 মিলিগ্রাম ডেলি, এটা ফর 28 ডেজ ফর এইটা। আর প্রেগন্যান্সির ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে লাইসোজোমাল অ্যাম্পোটেরেশন বি। যারা চাইল্ড ডিজায়ার করছে, ম্যারিড উইমেন, তাদের ক্ষেত্রেও ড্রাগ অফ চয়েস হচ্ছে লাইপোজোমাল অ্যাম্পোটেরেশন বি। ব্রেস্টফেড উইমেন, তাদের ক্ষেত্রেও লাইপোজোমাল অ্যাম্পোটেরেশন বি। সুতরাং ওই যে মেল্টিফোসিন যে সমস্ত জায়গায় কন্ট্রাইন্ডিকেটেড, সে সমস্ত জায়গায় এই ধরনের এই ড্রাগটা ইউজ করতে হবে আমাদের। আমাদের অন্যান্য ট্রিটমেন্টের পাশাপাশি যেগুলো চিন্তা করতে হবে, যেমন এখানে অ্যানিমিয়া থাকে, সুতরাং অ্যানিমিয়া কারেকশন করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। যদি কালাজ্বরের সাথে সাথে টিবি থাকে, তাহলে দুটোই একসাথে কন্টিনিউ করতে হবে, কালাজ্বরের ট্রিটমেন্ট এবং টিবির ট্রিটমেন্ট। একইভাবে অন্যান্য কো ইনফেকশন থাকলেও তাদের ট্রিটমেন্ট সিমাল্টেনিয়াসলি চালাতে হবে। কন্ট্রোল মেজার্সের মধ্যে আদার্সের যেমন আমরা স্যান্ড ফ্লাই কন্ট্রোল করব, রেসিডুয়াল স্প্রে ডিডিটি চয়েস মেথড ফর স্যান্ড ফ্লাই কন্ট্রোল। স্যানিটেশন মেজার্স অলসো বি ইনক্লুডেড। পার্সোনাল প্রোফাইল্যাক্সিসের মধ্যে আমরা প্রোটেক্টিভ মেজার্স নেব, যেমন এরা তো স্যাঁতসেঁতে ফ্লোরে থাকে, সুতরাং অ্যাভয়েড করতে হবে ফ্লোরে বা ওয়াল ঘরের কাছাকাছি বা এরকম জায়গায় না শোয়ার জন্য। তারপরে আমরা যে নেট ইউজ করি মসকুইটোর জন্য, তার চাইতেও একটা ফাইন মেশ নেট ইউজ করতে হবে। স্যান্ড ফ্লাই কিন্তু মসকুইটোর তুলনায় ছোট, সুতরাং এরা এখন ওই নেট দিয়ে ঢুকে যেতে পারে, এই জন্য আরও ফাইন নেট ইউজ করতে হবে। রিফেলেন্ট ইউজ করা যেতে পারে এবং প্রপার ক্লোদিং রাখতে হবে। তাহলে আমাদের কালাজ্বর থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব। আমাদের কালাজ্বরের প্রোগ্রাম, কন্ট্রোল প্রোগ্রাম চলছে। আমাদের RK39 দিয়ে এটা স্ক্রিনিং করে কালাজ্বর ফাইন্ড আউট করে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এন্ডেমিক জোনগুলোতে ইভেন উপজেলা লেভেলও ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, যেন দ্রুত ট্রিটমেন্ট করা যায়। সিভিল সার্জন এটা কোঅর্ডিনেট করে। আমরা আশাবাদী যে কালাজ্বরকে হয়তো অচিরেই বাংলাদেশ থেকে আমরা দূরীভূত করতে পারবো। এখন ওদেরকে আনমিউট করে দিই, কই এটা পার্টিসিপেন্ট আনমিউট হল। শিমিকে দেখা যাচ্ছে। আসসালাম, কোনো প্রশ্ন আছে? কালাজ্বর সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কিনা? মাহির, বাবু আইলো এটা আছে? তাহলে আবার যাব আমি।
তাহলে আবার কিভাবে যেতে হবে ওদের সাথে ইয়ে করে ফেলি পার্টিসিপেন্ট শেয়ারিং স্ক্রিন হ্যাঁ আজকে নেটে খুব ডিস্টার্ব হচ্ছে আজকে তাহলে শুধু আমরা কালাজারটা আলোচনা করলাম নেক্সট ডেতে বুধবারে আবার আমরা আলোচনায় বসবো যে কোনো একটা নিয়ে আলোচনা হবে আমি আলোচনা করতে পারি অথবা তোমার এন্তেখাব আলম স্যার আলাপ করতে পারি আমি নেক্সট ডেতে আগামী দিন তাহলে আমরা লেপ্রোসি এবং ফাইলেরিয়াসিস এটা ছোট ছোট দুটো ডিজিজ আছে একসাথে আমরা আলাপ করে নেব লেপ্রোসি এবং ফাইলেরিয়াসিস মাহির জি স্যার একটু ডিসরাপশন হলো মাঝখানে অনেকবার কারণ বারবার নেট চলে যাচ্ছিল তো এটা কি মোটামুটি শোনা গেছে তো জি স্যার সুন্দর শোনা গেছে ওটা তোমাদের ইয়া দিয়ে দিচ্ছি ওই যে তোমাদের গ্রুপে ওই আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি জি স্যার আর নেক্সট আমরা বুধবারে আলোচনা করব 11:30টায় জি স্যার আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ